রাতের কলকাতা নানান গল্প বলে, নানান রঙের গল্প। কোনো গল্পের রং লাল, কোনো গল্পের রং নীল, কোনো কোনো গল্পের রং আবার হলুদ, সবুজ, কালো, আবার কোনো গল্পের রং ধূসর। সব গল্প শোনা যায় না, বাতাসে কান পাতলে উপলব্ধি করা যায় চাপা ফিসফিসানি, কান্নার শব্দ। মাটিতে কান পাতলে শোনা যায় প্রিয় মানুষের চলে যাওয়ার পায়ের শব্দ। আজকের গল্প এক ধূসর রঙের গল্প, যেখানে মিশে আছে মন কেমন, চোখের জল, চাপা রাগ আর অব্যক্ত ভয়। সেই ভয় কি শুধুই ভূতের, নাকি আরো বড় ভয় অপেক্ষা করে আছে গল্পের শেষে? বিভা ক্যাফেতে আজ শুনবেন জয়ন্তদের কলমে এক অন্যরকম ফ্যান্টাসি হরর, ওদিকে তাকাবেন না। গল্প পাঠে কৌশিক। ঠিক বড় রাস্তার ওপর দুজন দুজনকে দেখে থমকে দাঁড়ালো। দুজনেই অবাক। আরে, ও কি আমাকে দেখতে পেল? আশ্চর্য। রাস্তাটা অভয় মণ্ডল রোড, সংক্ষেপে AM রোড। রাস্তার এই দিকটা কলকাতা 31, ওদিকটা ডাবল, কলকাতা 62। এই রাস্তার ওপর দুজনের দেখা। ওদের না দেখে রাস্তার ওপর দিয়ে মাঝে মাঝেই হুস করে গাড়ি ছুটে যাচ্ছে। এমন ছুটে যাওয়া গাড়ি দেখে আর তিতিনের ভয় করে না। সে শুধু তাকিয়ে থাকলো অপরজনের দিকে। অপরজন বাবলু, বয়স 21, একেবারে টাটকা ছেলে। সন্ধেবেলা মদও খেয়েছে, ফলে সবকিছু এখনো বেশ স্ট্রং। সে ঝটকা মেরে এগিয়ে এলো তিতিনের দিকে। আবে, গাড়ি চাপা খাবি নাকি? সরে। দুজনে সরে এসে বড় রাস্তার ওপর একটু উঠে দাঁড়ালো। বাবলু ছেলেটাকে দেখল। কত বয়স হবে? 11-12। এত বাচ্চা ছেলে এই মাঝরাত্রিরে রাস্তায়? বাবলুর কেমন যেন সন্দেহ হলো। বাচ্চাটা বাড়ি থেকে ভাগেনি তো? বম্বে যাবে, সিনেমার হিরো হবে, সেই কেস নয় তো? তোর বাড়ি কোথায় রে? তিতিন হাত তুলে রাস্তার ওদিকটা দেখালো। বাবলু চোখ কোঁচকালো, কারণ তিতিনের দেখানো জায়গাটা ঠিক তার বাড়ির উল্টো দিকে। কার বাড়ি? বাবার নাম কি? বাবার নাম মনীষ। আমি মনীষ মিত্রর ছেলে। সালা, তুই মনীষদার ছেলে? সালা, মনীষদার বিয়ে কবে হলো মাইরি? আবার ছেলেও হয়ে গেল। নেশার ধূমকে তো উল্টো পাল্টা শুনছি নাকি? এই এই এত রাত্রিরে তুই যাবি কোথায়? বাড়িতে। তা এত রাত্রিরে তুমি কোথায় যাবে? অন্য সময় কোনো বাচ্চা ছেলে তাকে এইভাবে জিজ্ঞেস করলে সে ঝাঁটিয়ে গালে একটা চড় ঝেড়ে দিত, কিন্তু এখন সে থমকে যাওয়া গলায় বলল, বাড়িতে। আবার কোথায়? তোমার বাড়ি কোথায়? এইটা। তিতিন দেখল ঠিক তার বাড়ির উল্টো দিকে। এটা তোমার বাড়ি? কই, তোমাকে আগে তো কখনো দেখিনি। তোমার নাম কি? দেবব্রত দাস। ওটা আসলে ভালো নাম, সবাই চেনে বাবলু বলে। বাবলু? হ্যাঁ, তোমাকে তো আমিও চিনি। চিনি মানে আমি তোমার নাম শুনেছি। তুমি তো মুনিয়া পিসির ভাই। মুনিয়া পিসি আমাকে চেনে, তোমার মাও আমাকে চেনে। গীতু দিদাকে আমার কথা জিজ্ঞাসা করবে, দেখবে আমাকে চেনে। আমার আঁকা একটা ছবি না তোমাদের ঘরের দরজার পেছনে আটকানো আছে। বাবলুর মনে হলো, না, নেশার ধুমকি নয়, মাথাটা তার সাফই আছে।
সে ফালতু ফালতু ঘাবড়ে গিয়েছিল। ভাবছিল বুঝি নির্ঘাত তার নেশাটা আছে, গায়ে ফায়ে মালের গন্ধ লেগে আছে। ঘুমের মধ্যে মা যদি মালের গন্ধ পায় ঠিক ক্যাচাল করবে। এখন সে কিছুটা নিশ্চিন্ত হলো। ছেলেটা তো তার মা, দিদি সবাইকে চেনে। বাবলু নিশ্চিন্ত হয়েও একটু প্রবলেমে থাকলো। ছেলেটা তার মা বোনকে চেনে, তাদের বাড়িতে যায়, তার কথা জানে, অথচ সে ছেলেটাকে চেনে না। এটা কি করে হয়? এই শালা, তোকে তো আমি কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে। কি করে দেখবে? তুমি কি ওই বাড়িতে থাকো? এত পাকা কথা শুনতে বাবলু অভ্যস্ত নয়, কিন্তু সে হজম করে নিল। ছেলেটা ঠিক কথাই বলছে। সে আজ অনেক বছর হলো ঘর ছাড়া, বাড়ি ছাড়া। মাঝে সাঝে আসে যায় বটে, কিন্তু তাকে তো আর থাকা বলে না। আমার জন্মের আগে থেকেই তো তুমি বাড়ি ছাড়া। আমি তো শুনেছি যে বছর আমার বাবার বিয়ে হয়েছে সে বছরই নাকি তোমার এই কেসটা হয়েছে। ও, তাহলে তো তোর না চেনারই কথা। ঠিকই বলেছিস রে, 14 বছর, কম দিন তো হলো না। 14 বছর? সে তো অনেক দিন। তো তুমি যে এখন বাড়ি থাকো না, তোমার বাড়ির জন্য কষ্ট হয় না? ঝপ করে বাবলুর ভেতরটা অন্ধকার হয়ে যায়, আর মদের নেশাটা সাত তাড়াতাড়ি কেটে যায়। নেশাটা কেটে গেল বলেই কথাগুলো যেন কেমন কেমন লাগছে, একদম ভালো লাগছে না। দিদার জন্য তোমার কষ্ট হয় জানো? মুনিয়া পিসি তোমার কথা না খুব বলে। তুই তুই এত রাত্রিরে রাস্তায় কেন? হ্যাঁ, বললাম তো বাড়ি যাব। তুমি তো বললে না ওদের জন্য তোমার কষ্ট হয়। বাবলুর সত্যি এবার কষ্ট হলো না। কষ্ট তো তার আগেই হয়েছিল। বুকের ভেতরটা অন্ধকার করে সে লুকিয়ে রেখেছিল, কিন্তু বারবার এমন করে বললে কোনো কষ্টই কি লুকিয়ে রাখা যায়? বাবলুর হঠাৎ মনে হলো সে কি বলবে। সে কি এই পুচকে ছেলেটাকে জোরে জোরে হ্যাঁ বলবে? বলবে তার কষ্ট হচ্ছে, তার কষ্ট হয়, নাকি অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘাড় শক্ত করে দাঁড়িয়ে থাকবে? তবে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলেও তার বুকের ভেতরটা তো কেমন হু হু করছে। তার মায়ের জন্য কষ্ট হচ্ছে, মুনিয়ার জন্য কষ্ট হচ্ছে, বাড়ির জন্য কষ্ট হচ্ছে। বাবলু আজ নিজেকে ঝটকা দিয়ে ফিস ফিস করে শোনালো, সালা সালা, এত কষ্ট হয় কেন মাইরি? জানো তো, আমারও না মায়ের জন্য বাবার জন্য খুব মন কেমন করে। সে কি রে, তুই তুই বাড়ি থাকিস না? আমি বাড়ি থাকলে কি মাঝরাত্রিরে তোমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকি? আমার বাড়ির জন্যে, আমার ওই খেলনাগুলোর জন্যে আমার খুব মন খারাপ হয়। তিতিন আরো কিছু বলতে গেল, পারল না। কান্নাগুলো অন্ধকার হয়ে গলার ভেতরে ঝুপঝুপ করে নামছে। বাবলুর মনে হলো সে ঠিকই বুঝেছে, ভুল কিছু করছে না, কোনো নেশা তার নেই। এই, তবে কি তুই আমার মতো? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার মতোই বাড়ি ছাড়া। বাবলু ওর হাতটা চেপে ধরল। তিতিন কাঁদছে। বাবলুরও খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু ও কাঁদতে পারে না। ও তিতিনের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এই চ চ, ওই তুই চা দোকানে বেঞ্চে একটু গিয়ে বসি। চ চ চ চ, আয়। ওরা দুজনে এসে চায়ের দোকানের বেঞ্চে বসলো। তুই তো খুব বাচ্চা ছেলে, হ্যাঁ? ভেউ ভেউ করে কাঁদছিস। কই কই আমি কাঁদছি? হ্যাঁ, নে, চুপ করে বস 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 বস। চুপ, 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 চুপ। তিতিনকে বাবলু কিছুটা গায়ের কাছে, কিছুটা কোলের কাছে টেনে এনে বসালো। দেখল তিতিন কান্না চাপতে গিয়ে
ফুলে ফুলে উঠছে। বাবলু ওর গায়ে মাথায় আবার হাত বুলিয়ে দিতে লাগলো। ক্রমশ একটু একটু করে তিতিন শান্ত হয়ে এলো। জল খাবি? এই তো ওয়াটার বোতল আমার সঙ্গে স্কুল ব্যাগেই আছে। এই তাই তো, তোর সঙ্গে যে একটা স্কুল ব্যাগ আছে মাইরি লক্ষ্যই করিনি। ও বাবা, তুই তো দেখছি একেবারে স্কুল ড্রেসেই আছিস। এটাই এতক্ষণ দেখিনি। কি আজব কাণ্ড মাইরি। তা হ্যাঁ রে, তোর কেসটা কি হয়েছিল বলতো? আমি মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিলাম। একটা প্রমোটার রাস্তায় গাড়ি চালানো শিখছিল। অ্যাক্সিডেন্ট? শুধু অ্যাক্সিডেন্ট নয়, লোকটা সেদিন প্রথমে একটা রিকশাকে ধাক্কা মেরেছিল, তারপর একটা অটোকেও ধাক্কা দিয়েছিল। তবু লোকটা সতর্ক হয়নি, একটুও থামেনি। যেন মানুষ না মারা পর্যন্ত ও ওদিনকে থামবে না, ওইটাই ঠিক করে ফেলেছিল। এটাকে তুমি শুধু অ্যাক্সিডেন্ট বলবে? সালা শুয়োরের বাচ্চা, মানুষের জান নিয়ে লুডো খেলে গেল। আমি থাকলে সালাকে একবারে মাথায় লোহার রড মেরে ফাঁক করে দিতাম। ওকে ওকে পাবলিক পিটিয়ে মারতে পারলো না, সালাকে ছেড়ে দিল। না 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 না, এটা শুধু অ্যাক্সিডেন্ট নয়, কখনো অ্যাক্সিডেন্ট নয়। বাবলুর দিকে তিতিন হাঁ করে তাকিয়ে থাকে। চারিদিকে অন্ধকার বয়ে যাচ্ছে। রাস্তার উপর বড় ছাতিম গাছে ফুল ফুটেছে। ফুলের গন্ধে ভেসে যাচ্ছে চারিদিক। ছাতিম ফুলের গন্ধ পাচ্ছ? কদিন আগেই তো কালী পুজো গেল। জানো, আমাকে গত বছর মুনিয়া পিসি বড় একটা রং মশাল দিয়েছিল। কালী পুজোর দিন তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কিন্তু এবছর তো হয়নি। তোমাদের কোজাগরির দিন লক্ষ্মী পুজো হয়। আমি জানি তো, তোমরা তো ওদেশী, তোমরা বাঙাল। বাবলু নাক টানল। তার বুকের ভেতর ছাতিম ফুলের গন্ধ। হঠাৎ তার মনে হলো, এমন করে কি ফুলের গন্ধ সে কোনোদিনও পেয়েছে? এই তুই আমাদের কথা আর কি জানিস বলতো? আমি সব জানি। কি জানিস? বললাম তো জানি। কি জানিস? আমি বাজে ছেলে। আমি বাড়ির লোকের কথা শুনতাম না, পড়াশোনা করতাম না, খারাপ ছেলেদের সাথে মিশতাম, তাই তো? আবে এই চুপ করে আছিস কেন? আমি জানি আমি খারাপ ছেলে। আমাকে বাড়ির সবাই অপছন্দ করতো, পাড়ার লোকে গুন্ডা বলতো, ভয় পেত। সত্যি বলছি, বিশ্বাস কর, আমি তেমন কিচ্ছু করিনি। আমি মাস্টারদের সাথে থাকতাম, ওদের সাথে নেশা করতাম, ওদের সঙ্গে মিশতাম, কিন্তু আমি কাউকে কোনোদিন মারিনি, কোনো খুনির মধ্যে থাকিনি। তবু আমার কথা শালা ওই পুলিশ বিশ্বাস করলো না। কি মারলো! আমি বলেছিলাম বাবাকে ছেড়ে দাও, আমি ওদের সাথে আর মিশবো না, আর আমি দলে ফিরবো না। আমাকে বললো সব খবর দিতে হবে, যা জানি তাও বলতে হবে, যা জানি না তাও শালা বলতে হবে। কি করে বলবো আমি? কোথা থেকে বলবো? না বললেই ওরা মারবে। কত আর মার সহ্য করবো? কত? আমি জানি, তোমাকে লকআপ থেকে নিয়ে গিয়ে পুলিশ রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছিল। পুলিশ নাকি বলেছিল ওরা তোমাকে ধরেইনি, তোমাকে তো মারেওনি, অন্য কেউ করেছে, ওদের কোনো দোষই নেই। বাবলুর মাথা নিচু, চুপ করে থাকে। একটু চুপ করে থেকে সে নিজেকে ঝাড়া দেয়। ওহ, এই আমাদের এদিকটা কেমন পাল্টে গেল বলতো? কত বাড়ি, সব ফ্ল্যাট বাড়ি, অনেকদিন হয়ে গেল না? পুলিশ যখন তোমাকে মারছিল তখন তোমার খুব কষ্ট হচ্ছিল না? ওরা ইচ্ছা করলে তো তোমাকে না মেরে বাঁচিয়েও দিতে পারতো, বলো? জানো, আমি মার কাছে শুনেছি গীতু দিদা খুব লড়েছে তোমার জন্য, মানবাধিকার কমিশনেও নাকি গেছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব করেছে। মা বলতো দিদা নাকি পুলিশের সঙ্গে লড়তে লড়তেই বুড়ি হয়ে গেল। বাবলুর গলার কাছে হঠাৎ একটা কান্নার মতন কিছু একটা দলা পাকিয়ে উঠল। তার ইচ্ছে করল মা মা বলে ডাকতে, পারল না। কেমন যেন কষ্ট হলো।
কে যেন ওর গলাটা চেপে ধরেছে। তুমি জানো দিদা কিন্তু ওদেরকে ছাড়েনি। জানি জানি, ওরা ওরা অনেক চেষ্টা করেছিল মাকে ম্যানেজ করতে, ভয় দেখিয়েছিল, পয়সা দিতে চেয়েছিল, কিন্তু কিন্তু মারে এক কথা, আমার ছেলে কি ক্রিমিনাল? সে কত বড় ক্রিমিনাল, আর আর ক্রিমিনাল হলে কি পুলিশ তাকে লকআপে পিটিয়ে মেরে ফেলতে পারে? তারা রসি শেষ পর্যন্ত কেসে ধাক্কা সামলাতে পারেনি। সোরের বাচ্চা থানার কোয়ার্টারই গলায় দড়ি দিয়েছে, আরেকজন জেল কাটছে। আমার 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 মাটা জিতে গেছে। এসব কথা তিতিনও জানে। এসব কথা সে বুঝেছে মুনিয়া পিসির কাছ থেকে, কখনো জেনেছে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। গীতু দিদাকে সে কোনোদিনও জিজ্ঞেস করেনি, শুধু গীতু দিদার দিকে তাকিয়ে থেকেছে, দেখেছে, দেখে দেখে আরো অনেক কিছু বুঝেছে। বুঝেছে গীতু দিদা যা চেয়েছিল তার অনেকটা পেরেছে। তার বাবা নাকি বলতো গীতু দিদার ভিতরে আলাদা একটা শক্তি আছে, এই শক্তি নাকি সবার নেই। বাবলু তিতিনের কাঁধে হাত রাখল, বলল, তোর বাবাও লড়বে, দেখিস, তোর বাবাও ছাড়বে না। ওই ওই প্রমোটারের বাচ্চা সালা ঠিক শাস্তি পাবে, ওর জেল হবে, জেলে পচে মরবে। তিতিন মাথা নিচু করল। বাবলু দেখল তিতিন যেন অস্থির হয়ে উঠেছে, ছটফট করছে, হাঁসফাঁস করছে। তিতিনকে দেখে বাবলুর কেমন যেন কষ্ট হচ্ছিল। বাবলুর এমন ফালতু কষ্ট হয় না, ওর মন অনেক অনেক শক্ত। কিন্তু আজ তিতিনের সঙ্গে দেখা হওয়ার পর কেমন যেন উল্টো পাল্টা হয়ে গিয়েছে। বাবলু সান্ত্বনা দেবার মতন করে বলল, বুঝলি, পাপ না কোনোদিন বাপকেও ছাড়ে না। এই এই দেখ না, আমি বাড়ির লোকের কথা শুনিনি, কুসঙ্গে মিশেছি, আর তার শাস্তি ভোগ করছি। হ্যাঁ, দেখবি দেখবি ওই প্রমোটারও তার পাপের শাস্তি ভোগ করবে, ঠিক ভোগ করবে, দেখিস। আমি তো কোনো পাপ করিনি। তিতিনের কথায় কোনো উত্তর দিতে পারল না বাবলু। এই কথার কোনো উত্তর তার কাছে নেই। ওই প্রমোটারের কোনো শাস্তি হয়নি, ওর তো গাড়ি চালানোর লাইসেন্সও ছিল না, তা সত্ত্বেও ওর কোনো শাস্তি হলো না। সেদিন ওর ড্রাইভার তো গাড়ি চালাচ্ছিল না, ওর পাশে বসেছিল, কিন্তু কেস লেখা হলো ওর ড্রাইভার নাকি গাড়ি চালাচ্ছিল। ড্রাইভারের তো লাইসেন্স আছে, তাই ওর 7 খুন মাপ। কেস লেখা হলো গাড়ির নাকি ব্রেক ফেল হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর গাড়ি চালিয়ে পাড়ার ছেলেরা দেখিয়েছে এটা ব্রেক ফেলের ঘটনা নয়, অ্যাক্সিডেন্টটা শুধু অ্যাডভেঞ্চার করতে গিয়ে। আরে আরে ওরা যত বলুক, যত লেখাক, সত্যি তা তো আর মিথ্যা হবে না। মনে সাহসান, তোর মা তো আসলে কথা ফাঁস করে দেবে, কি গাড়ি চালাচ্ছিল, কিভাবে চালাচ্ছিল, সব বলে দেবে। এত বড় সাক্ষী থাকতে তুই ঘাবড়াচ্ছিস কেন? তুই ঠিক ইনসাফ পাবি, দেখিস, ঠিক ইনসাফ পাবি। আমি বলছি তোর বাবা লড়ে যাবে। না, কেউ লড়েনি, আমার জন্য কেউ লড়লো না। প্রমোটারের তো অনেক টাকা, টাকায় বুঝলে সবাই বশ হয়। সবাই বলল যা হবার হয়ে গেছে, তুমি ক্ষতিপূরণ নাও, টাকা নাও, অনেক টাকা। সবাই টাকা নিল, সবাই। টাকা তো নয়, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ নিলে কি আর সত্যি কথা বলা যাবে? যাবে না। তিতিনের ঠোঁটে অদ্ভুত হাসি। টপ করে 1 ফোঁটা চোখের জল অন্ধকারে ঝরে পড়ল। চ এবার বাড়িতে যাই, চ। একসঙ্গেই ফিরবো। আমার যদি একটু দেরি হয়, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো।
অভয় মণ্ডল রোডের দুদিকের দুটো বাড়িতে দুজন ঢুকে পড়ল। এ সময় আকাশ থেকে ঝুপঝুপ করে অন্ধকার নামে। এ সময় ফাঁকা রাস্তায় হু হু করে যে গাড়ি যায় সেগুলো অন্ধ, আর রাস্তার ধারে যে মাতালরা আগে ভাগে উল্টে পড়েছিল তারা এ সময় নর্দমাকে বিশাল এক ভাটিখানা ভেবে বসে। এছাড়া যারা রাস্তার ধারে ঘুমোয় তারা এই ভরা গ্রীষ্মে দূরে কোথাও বৃষ্টির আমেজ পায়, আর শীতের সময় হিম হাওয়াকে মনে হয় হাড়ের ভেতরে ওম লাগা কৃষ্ণচূড়ার ঘ্রাণ। ঠিক এই সময় সোনা রঙা আকাশ থেকে তারা খসে খসে অন্ধকারে মিশে যায়। বাবলু অনেকক্ষণ আগে চলে এসেছে চায়ের দোকানের বেঞ্চে। বাবলুর এখন প্রচন্ড ধৈর্য। আগে হলে ছটফট করত, অধৈর্য হয়ে উঠত। তাছাড়া এতক্ষণ অপেক্ষাই করত না। বেশ কিছুটা পরে তিতিন এলো। বাবলু ওকে দেখে হাসল। আগে হলে এত দেরি করার জন্য খিস্তির ফুলঝুরি ছুটিয়ে দিত হয়তো। কি বে, এত দেরি হলো? পড়ার টেবিলের সামনে একটু চেয়ার পেতে বসেছিলাম। জানো, ওই সেন্টেড ইরেজারটায় না এখনো বেশ গন্ধ আছে। একটাও ডট পেনের কালি শুকনো হয়নি। আমি জানো তো পেন্সিল শার্প করে কাঠের পাতলা পাতাগুলো না এক জায়গায় জমিয়ে রাখতাম। ওগুলো এখনো আছে, কেউ ফু দিয়ে উড়িয়ে দেয়নি। সব আছে, সব আছে, ঠিক আগের মতো। আমি এলে না মাঝে মাঝে দুটো জিনিস দেখি। কি? না থাক, তুই বুঝবি না, ওসব ওসব বড়দের জিনিস। বলো না, কি দেখো? তেমন কিছু না রে, ওই ঝন্টুদের কাছ থেকে একটা নেপলা নিয়েছিলাম, সেটা বাড়িতে রয়ে গেছে। আসলে ওই মিটার ঘরে তো কেউ আর হাত দেয় না, মালটায় জং পড়ে গেছে। ওর সাথে আরো একটা জিনিস আছে, একটা একটা পাইট হাফ খেয়ে ওই মিটার ঘরের ভেতর ইট কাঠের তলায় ঢুকিয়ে রেখেছিলাম। আমি বাড়ি ঢুকলে ওগুলোও দেখে আসি। আজ আর দেখিনি। তুই যদি আগে চলে আসিস তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি, নইলে একা একা বসে থাকবি। তারপর হয়তো পুলিশ এসে হ্যারাস করা শুরু করলো। আমি তো এখানে বসেছিলাম, দুবার পুলিশের জিপ গেল, মালগুলো আমার দিকে ফিরেও তাকালো না। আমার মা ওদের মুখে যে ঝামা খসে দিয়েছে না, আর আমার দিকে তাকানোর সাহস নেই সালাদের। কিন্তু কিন্তু তোকে যদি একা পেত এখন, তাহলে কত লাফড়া করতো বলতো। আরে আরে, এই বাড়িতে সবার দেখা পেয়েছিস? হ্যাঁ। কি করছে সবাই? ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ সময় তো সবাই ঘুমোয়। আমিও কিসের বোকা বোকা সব প্রশ্ন করছি বলতো। তবে কি জানিস, আগে এমন অনেক দিনই আছে আমি না মুনিয়াকে দেখেছি বই পড়তে। হ্যাঁ, মুনিয়া পিসি তো খুব ভালো স্টুডেন্ট। এখন তো পড়াশোনা নেই, তাই চাকরি করে। কি আশ্চর্য দেখ, সবাই যখন ঘুমাচ্ছে আমরা তখন রাত জাগছি। কথাটা শুনে বাবলুর দিকে অদ্ভুতভাবে তাকালো তিতিন। তখন বাবলুর মনে হলো সে আবার একটা ভুল কথা বলেছে। এই আমাদের আর রাত জাগার কি আছে বলতো? হ্যাঁ, দিন রাতেরই বা কি আছে? তাও কি জানিস, আগে আমি প্রচুর রাত জেগেছি। রাত জেগে জেগে ফাংশন দেখেছি, ওই বন্ধু বান্ধবদের সাথে মাল খেতে খেতে একেবারে রাত কাভার করে দিয়েছি। আমি তোমার এসব কথা জানি। আমার এসব কথা শুনতে না আর ভালো লাগছে না এখন। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও না গো, থাকতে দাও প্লিজ। বাবলু কোনো কথা বলল না, চুপ করে বসে থাকলো তিতিনের পাশে। চারপাশ জুড়ে ছাতিম ফুলের গন্ধ।
বাবলু আবার মনে করার চেষ্টা করছিল সে জীবনে কোনোদিন এমন করে ফুলের গন্ধ পেয়েছে কি। জীবনে যতদিন রাত জেগেছে মদের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ সে পায়নি। কালী পুজোয় রাত জাগা, হাসপাতালে রাত জাগা, মরা পোড়ানো শ্মশানে গিয়েও মদের গন্ধ ছাড়া আর কিছুই সে পায়নি। তবু আজ সে হঠাৎ ফুলের গন্ধ পাচ্ছে, তাও আবার তারই বাড়ির পাশের ছাতিম গাছে ছাতিম ফুলের গন্ধ। তিতিন, এই গাছটা কি আগে ছিল বলতো? হ্যাঁ, এটা তো পুরনো গাছ, নিশ্চয়ই ছিল। বিশ্বাস কর, আগে আমি কোনোদিন দেখিনি। তিতিন চুপ করে আছে। টুপ টুপ করে গাছের পাতা থেকে শিশির পড়ার শব্দ। জানিস তিতিন, আগে কত কিছু দেখিনি যা এখন আমি দেখতে পাচ্ছি। জানিস জানিস মা আমাকে কি বলতো? মা আমাকে বলতো, তোর জন্য কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবো না। আমি যখন মায়ের কাছে ছিলাম, আমাকে নিয়ে মায়ের কি অশান্তি। আবার যখন মায়ের কাজ ছাড়া হলাম, তখনও আমায় নিয়ে মায়ের অশান্তি। কোনো সময়ই মাকে আমি শান্তিতে থাকতে দিইনি, জানিস। বাবলু কথা শেষ করে হাসল, খুব জোরে জোরে হাসল। এমন জোরে জোরে হাসলে হাওয়া কাঁপে, গাছ থেকে হলুদ পাতা খসে খসে পড়ে, ঘুমন্ত পাখিদের গাছের ডাল থেকে পা সরে যায়, ফলে পড়ে যাওয়ার ভয়ে তারা ডেকে ওঠে। তবে মায়ের এখন খুব শান্তি। প্রথমত আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, বড় শান্তি। তারপর আমাকে যারা মায়ের কাজ ছাড়া করেছে, মা তাদেরও শাস্তি দিতে পেরেছে, এখানেও বড় শান্তি। মায়ের লড়াই জেতা শান্তি। জানিস তো দিদিন, আমি এখন এলেই দেখি মা পরম শান্তিতে ঘুমাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে এখন আবার ভয় হয়, আমি এলে না আবার মায়ের ডিস্টার্ব হয়, খুব রেগেছে। আর আমার বাবার খুব কষ্ট জানো। আমি যখনই আসি বেশ টের পাই। বাবা হয় ঘুমোয়নি, নয়তো ঘুমের মধ্যে ছটফট করছে। যদি ঘুমিয়ে পড়ে, হঠাৎ ঘুম থেকে যেন কেমন ধরপড় করে উঠে বসে। এই জল খাচ্ছে, এই সিগারেট খাচ্ছে, আবার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে, আর বালিশে মুখ চেপে ধরছে। তোর জন্য ওদের কষ্ট হয়? আমার জন্য ওদের খুব কষ্ট হয়। সন্তান হারানোর কষ্ট বড় ভয়ঙ্কর রে। আমি আমার মাকে দেখেছি তো। আমার সঙ্গে সঙ্গে ওদের আরো একটা কষ্ট এসে জুটেছে, সেটা কেউ না জানুক, আমি জানি। কি বলতো? ওরা যে চাপটা সইতে পারেনি, টাকা নিয়েছে, ক্ষতিপূরণ, সত্যি গোপন করার দাম, সে কষ্টটাও তো ওদের বুকে চেপে বসে আছে। ক্ষতিপূরণটাও তো ওদের ঘুম কেড়ে নিচ্ছে। আমি আর ক্ষতিপূরণ, এই দুয়ে মিলে ওদের তো ঘুমোতে দিচ্ছি না। আমি জানি ওদের সারা জীবন আর ঘুম আসবে না। ওদের চোখের তলায় কেমন কালো হয়ে অন্ধকার নামছে। এসব আমার জন্যে। আমার বাবা মা অনেক কষ্ট পাচ্ছে।
হচ্ছে এই সবকিছু আমার জন্যে। আমার বাবা মা খুব কষ্ট পাচ্ছে। এত জোরে কাঁদলে হাওয়া কাঁপে, কাঁদে না, গাছ থেকে ফুল খসে, কাঁদে না। ছাতিম গাছ থেকে থোকা থোকা সাদা সাদা ফুল ঝরে পড়ে। কাল সকালে কে আর রাতের খবর রাখবে? শুধু ছাতিম গাছই তার খসে যাওয়া ফুলের দিকে তাকিয়ে থাকবে। শুনছিলেন গল্প ওদিকে তাকাবেন না। গল্প পাঠে ছিল কৌশিক, বাবলু, অভিষেক এবং তিতিনের চরিত্রে বর্ণালী। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা শ্যাডো, প্রযোজনা বিভা পাবলিকেশন, নির্দেশনায় টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।